হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আজকে আমি আবারও একটা নতুন রেজিস্ট্রারের ফরম্যাট নিয়ে চলে এসেছি। অনেকেই অনেক দিন ধরে আমার ইউটিউব চ্যানেলে এমনকি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছিলেন এই রেজিস্ট্রারের ফরম্যাট নিয়ে একটু ডিসকাশন করতে। সেই জন্যই ভাবছি আজকে এটা নিয়ে একটু ডিসকাশন করি। দেখুন, আমি প্রত্যেকটা রেজিস্টারের ফরম্যাট নিয়ে ডিসকাশন করার আগে কিন্তু বলি সবসময় যে এই ফরম্যাট মানে এটাই একদম অথেন্টিক, এটাই ঠিক পারফেক্ট, ব্যাপারটা একদমই এমন নয়। আমি যেমনভাবে মেনটেন করি আমি জাস্ট সেটাই আপনাদের দেখাচ্ছি। যদি কারোর মনে হয় যে এটা ভালো লেগেছে আপনারা ফলো করতে পারেন, বা কারোর যদি মনে হয় কোনো গুড সাজেশন আছে, আপনারা অন্য খুব ভালো কিছু অন্য ওয়েতে মেনটেন করেন, ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমার যদি মনে হয় সেটা সত্যিই ভালো, তাহলে ডেফিনেটলি আমি সেটা ফলো করার চেষ্টা করব। তাই আমি আর কথা না বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। আর আরেকটা কথা বলি, যদি কারোর ইনকোয়ারি ভিজিট থাকে, কোনো ডকুমেন্টস বা কোনো রকম কিছুর প্রয়োজন হয়, মনে হয় যে একটু একটু হেল্প করলে ভালো হতো, ডেফিনেটলি আমাকে জানাবেন। আমি আমার দিক থেকে যতটা সম্ভব আমি হেল্প করার চেষ্টা করব। দেখুন, আমরা আজকে যেটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে রেফারেল রেজিস্টারের ফরম্যাটটা কেমন হওয়া উচিত। এরা আমার যেহেতু এনকোয়ারি ভিজিট হয়ে গেছে, এমনকি তার আগেও এক ডিস্ট্রিক্ট থেকে ভিজিটে এসেছিলেন, আমি কিন্তু এই ফরম্যাটগুলো ওনাদেরকে দেখিয়েছিলাম। ওনারা বেশ খুশি হয়েছিলেন এবং অ্যাপ্রিসিয়েট করেছিলেন যে হ্যাঁ, এইভাবে একদম ফিল করলে ভালো হবে। সেই জন্য আমি একটু কনফিডেন্স আছে যে না, হ্যাঁ এভাবে করলে বেটার হবে। ওই জন্য আরও ভিডিওটা করা, আপনারা একটু দেখে নিতে পারেন। সবাই জানেন যে এই লোগোগুলো, বুঝতেই পারছেন, এই লোগোগুলো দিলে দেখতে একটু ভালো লাগে, খাতাটা সুন্দর দেখতে মনে হয়। আপনারা এইভাবে সুন্দর করে করতে পারেন। এই লোগোগুলো দিয়ে রেজিস্টার নম্বর, রেজিস্টারের নামটা দিয়ে, রেজিস্টারের নাম্বার তো ডেফিনেটলি দিতেই হবে, ওটাতে কিছু বলার নেই। নিজেদের রেজিস্টারের নাম দিয়ে যদি এভাবে সুন্দর করে মেনশন করতে পারেন তাহলে দেখতে খুব ভালো লাগবে। দেন অথরাইজেশন ইটস ভেরি ক্রুশিয়াল। এই অথরাইজেশন যদি খাতার না থাকে, না অথরাইজ করা যদি না থাকে, তাহলে কিন্তু এই খাতার কোনো ভ্যালুই রইল না। এটা একটা গভর্নমেন্ট রেজিস্টার, যেহেতু আপনি আপনার পাবলিককে পরিষেবাটা দিচ্ছেন, এই খাতার মধ্যে সেগুলো ডকুমেন্টেশন আছে, এই ডেটাগুলো, এগুলো একটা কনফিডেন্সিয়ালিটি মেনটেন করা। এই খাতাটা একটা ভ্যালিড হবে, এটা অথেন্টিক একটা রেজিস্টার হবে, সেটাই অ্যাকসেপ্টেড, তবেই সেটার ভ্যালু হবে। আদারওয়াইজ কিন্তু খাতার কোনো মূল্য থাকবে না। এখানে কিন্তু আপনাকে মেনশন করতে হবে যে এই রেজিস্টারে কতগুলি পেজ আছে এবং পেজ নাম্বার কত থেকে কত, আর এই রেজিস্টারটা কবে থেকে মেনটেন করা শুরু হয়েছে, এই রেজিস্টারটা কোন পারপাসে, সেটা কিন্তু আপনাকে লিখতে হবে। যেমন আমার এই রেজিস্টারটা হচ্ছে ফলো আপ রেজিস্টার, এই রেফারেল রেজিস্টার। তার মানে এখানে আমি কিন্তু মেনশন করছি, ইট ইজ টু রেকর্ড ডিটেলস অফ দ্য পেশেন্টস হু আর রেফার্ড টু হায়ার অথরিটি অ্যান্ড আর নিডেড টু ফলো আপ। যাদের ফলো আপের প্রয়োজন আছে এবং যারা কিন্তু হায়ার অথরিটিতে রেফার করা হয়েছে, সেগুলো রেকর্ড রাখার জন্য এই রেজিস্টারটা মেনটেন করা হচ্ছে। তার সাথে এবার সিএইচও যিনি আছেন তার সিগনেচার এবং স্ট্যাম্প দিয়ে ডেটটা মেনশন করে আপনি কিন্তু এই অথরাইজেশনটা হলো। এবার যদি কোথাও সিনিয়র পেয়েছেন বা বিএমওই স্যার অথরাইজ করেন, তা তো ওয়েল অ্যান্ড গুড, তাহলে করে দিতে পারেন। দেখুন, এইবার এইখানে আমি যে ফরম্যাটটা দিয়েছি, আমি কিন্তু দুটো পেজ জুড়ে আরেকটা কথা বলা, সেটা হচ্ছে পেজ নাম্বার ডেফিনেটলি মেনশন করতে হবে, না হলে কিন্তু হবে না। এখানে কিন্তু দুটো পেজ জুড়ে কিন্তু আমি পুরো ফরম্যাটটা বানিয়েছি। কি প্রথমটা, ইয়ারলি সিরিয়াল নাম্বার, ডেট, registration number, name and mobile number of the patient, age, sex, address, diagnosis, findings, cause of referral লিখলে ভালো হতো, সরি, cause of referral, where to refer, treatment and follow up, ট্রিটমেন্ট অথবা এখানে ম্যানেজমেন্টও দিতে পারেন। তাহলে কি হলো, ইয়ারলি সিরিয়াল নাম্বার। আমি একদম যে বছর শুরু হচ্ছে 21 মার্চ থেকে, সেই দিন থেকে কিন্তু আমি ডেট দিতে শুরু করলাম। ডেট দিতে শুরু করে আমি কিন্তু পুরো ইয়ারলি মেনটেন করে যাব। তাহলে বছরের শেষে আমি বুঝতে পারবো যে আমার কতগুলি পেশেন্ট রেফার হয়েছে ওই বছরে। এবার আমি যদি ডেট দেখুন, আমি 20 এপ্রিল থেকে আমি দেখাচ্ছি, হয়তো ওই সময় রেফার কিছু ছিল না, তার আগে মাসে রেফার সেভাবে করিনি। 20 এপ্রিল 2024, রেজিস্ট্রেশন নাম্বারটা কী দিলাম, এটা কোথা থেকে দিলাম, আমি আমাদের যে ক্লিনিক রেজিস্টার আছে সেখানে কিন্তু আমি একটা ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার মেনটেন করি। সেটা আগেও আমি ওই ওটা নিয়ে যখন ভিডিও করেছি সেখানে মেনশন করেছি যে আমার যেহেতু সুস্বাস্থ্যের কেন্দ্রের নাম এম দিয়ে স্টার্ট হয়েছে, সেটা আমি দিলাম। তার সাথে আমার বছরের শুরু প্রথম পেশেন্টটি আমার 1 নম্বর পেশেন্ট,
তারপরে দিনের পেশেন্ট 2 নম্বর পেশেন্ট, তাহলে ওটা আমার 80 নম্বর পেশেন্ট ছিল। এই পেশেন্টে আমার 18 নম্বর পেশেন্ট ছিল, 80 নম্বর পেশেন্ট ছিল। এবং মান্থটা যেহেতু এপ্রিল, সেখানে 4 আর 2024 এটা আমার ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার। ওই পেশেন্টের রেজিস্ট্রেশন নাম্বার ক্লিনিক রেজিস্টার এটা বসিয়েছি, সেটা এখানে আমি তুলে দিলাম। নেম কি? জয়রূপ দাস, তার সাথে কন্ট্যাক্ট নাম্বারটা তার দেওয়া আছে, দেন এজ এবং সেক্স বসালাম, অ্যাড্রেস বসালাম, ফাইন্ডিংস আমি তার কি পেলাম। ডায়াগনোসিসটা পরে আমি মেনশন করতে পারবো, বা টেলিমেডিসিন করে থাকলে সেখানে আমি ডায়াগনোসিসটা মেনশন করবো, এখানে ওরা হয়নি। ফাইন্ডিংস কি? ক্রনিক কাফ, চেস্ট পেইন। এবার আমি তার সাথে ক্রনিক কাফ, চেস্ট পেইন, কেউ যদি মনে করেন এখানে একটা সিমটমের জায়গা দেবেন, আপনি সিমটমের সাইন অ্যান্ড সিমটম দিতে পারেন, একটা সাইন অ্যান্ড সিমটম বলে একটা ফরম্যাট করতে পারেন, একটা কলম। ফাইন্ডিংসে আমি কি বললাম, এখানে ক্রনিক কাফ পেলাম, চেস্ট পেইন তার পেলাম, তার সাথে সিবিজি চেক করলাম 126, আর ব্লাড প্রেশার চেক করলাম 124 বা 34। কজ অফ রেফারেল কি? ফর স্পুটাম টেস্ট, স্পুটাম ফর এবি টেস্ট করার জন্য তাকে আমি পাঠালাম। এবার যদি আপনারা কেউ টেলিমেডিসিন করে থাকেন, সেখানে টেলিমেডিসিন একটা কলম চাইলেই দিতে পারেন, দিলেন। দেন হোয়ার টু রেফার, আমার লোকাল যে পিএইচসি আছে সেখানে রেফার করেছি, কেননা ওখানে মাইক্রোস্কোপিক টেস্ট হয়, মানে এবি টেস্টটা হয়। দেন ট্রিটমেন্ট, ওইখানে আমি ট্রিটমেন্ট কিছু দিইনি, সেখানে আমি নাথিং সিগনিফিকেন্ট লিখতে পারি, বা কিছু আমি দিইনি সেটা আমি মেনশন করতে পারি। আর যদি টেলিমেডিসিনের একটা কলম এখানে রাখেন, তাহলে টেলিমেডিসিনের থ্রু দিয়ে যা তাকে সাজেশন দেওয়া হয়েছে, যা আপনি দিয়েছেন, সেখানে আপনি সেটা এখানে মেনশন করতে পারেন, করে দিলেন। দেন ফলো আপে কী হলো? ফলো আপে আমি আবার তাকে খবর নিয়ে দেখলাম, তাকে যে আমি স্পুটাম টেস্টের জন্য পাঠালাম, তার টেস্টের রিপোর্টটা কী হলো? স্পুটাম টেস্ট কী হলো? নেগেটিভ। এটা আমি ডেট দিতে পারি, যে যেই তারিখে ওরা টেস্ট করে নেগেটিভ পেয়েছে সেটা ডেট মেনশন করতে পারি, যে এই তারিখে নেগেটিভ এসছে। ফলো আপে কলম কিন্তু ম্যান্ডেটারি। দেন পরের পেশেন্টটা যদি আমি ভাবি, এই পেশেন্টের ক্ষেত্রে কী আছে দেখুন। পেশেন্টের ক্ষেত্রে সেদিনের পেশেন্ট পরবর্তী পেশেন্ট ছিল, তার ক্ষেত্রে আমি সিবিজি চেক করলাম, তার কি পেলাম, আমি যে সমস্ত ফাইন্ডিংসগুলো পেলাম সেই ফাইন্ডিংসগুলো ওখানে বসালাম, বসিয়ে আমি তাকে স্পুটামের জন্য ওকে পাঠালাম। স্পুটাম ফর এবি সেটা সেমই আছে, লোকাল সেই পিএইচসিতে আমি তাকে পাঠিয়ে দিলাম। এখানে ডক্টর প্রেসক্রাইব করেছিল অ্যামক্সিসিলিন TDS 5 ডেজের জন্য তাকে সাজেস্ট করেছিল, আমি সেটা মেনশন করলাম। আর কি করলাম, আমি তাকে পরে আমি জানতে পারলাম কি তার স্পুটাম টেস্টটা নেগেটিভ এসছে। এগুলো সমস্ত মোটামুটি স্পুটামের জন্যই গেছে। ওটা অন্য আমি কেস দেখাই। সেই সময় আমার স্পুটাম টেস্ট ছাড়া অন্য কোনো কিছু আমার ছিল না, সেই মাসে অন্য সেরকম কিছু করে রেফার ছিল না বলে আমি স্পুটামটাই দেখালাম। এবার মে মাসে যদি আসি, মে মাসের দেখুন, মে মাসের ক্ষেত্রে স্পুটাম টেস্টের বেশিরভাগগুলো আমার স্পুটাম টেস্টের রেফারেল ছিল, সেগুলো দেখালাম। এটা দেখুন জুনে দেখুন আমি একজনকে পেলাম, নাম সেই ব্যক্তির নাম এখানে মেনশন করলাম, তার সিরিয়াল নাম্বারটা মেনশন করলাম, যেহেতু আমার জুন তাহলে 5 মাঝখানে চলে এলো, সেটা করলাম। আর কি দেখুন তার ডায়াগনোসিসে কী ছিল, তার নোন সে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস আর হাইপার টেনশন। তাকে আমি ফাইন্ডিংসে র্যান্ডাম ব্লাড সুগার পেলাম 177, আর ব্লাড প্রেশার পেলাম, তার সাথে তার ওয়েট এবং হাইট যেহেতু অনেকটা ফ্যাটি ছিল সেটা আমি ওয়েট আর হাইট মেনশন করলাম, 86 কেজি, আর হাইট হচ্ছে 1.6 মিটার। ইউএসজি সাজেস্ট করছিল, তার ইউএসজি রিপোর্ট ছিল, ইউএসজি সাজেস্ট করছিল NAFLD, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। এই জন্য আমি কোথায় পাঠালাম, টু রেফার বনগাঁ SDSে পাঠালাম। ওইখানে গিয়ে ওর ডায়াগনোসিস কি ধরা পড়েছে, NAFLD ধরা পড়েছে, এবং পেশেন্টটি প্রাইভেট যে ডক্টর তার কাছ থেকে ফ্যাটি লিভারের জন্য মেডিসিন খাচ্ছিল। আর সে এবার ফলো আপে কী হলো, সেই ব্যক্তিটি আমার কাছে রেগুলার হাইপারটেনশন আর ডায়াবেটিস ফলো আপের জন্য সে আমার কাছে আসছে, গেল এটা। এক্ষেত্রে পরের যে কেসটা, তার ক্ষেত্রে কী হয়েছে, তার ক্ষেত্রে আমি তার ব্লাড ভিশন পেয়েছিলাম, বনগাঁ SDSে রেফার করলাম। এবার এই পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আমাকে অবশ্যই করে জেনে নিতে হবে তার ফলো আপ, তার কী কন্ডিশন বা কী হয়েছে সেগুলো আমাকে জেনে নিতে হবে, জেনে আমি এখানে বসলাম। এক্ষেত্রে দেখুন এই পেশেন্টের ক্ষেত্রে কী হলো, আমি সেই পেশেন্টটি অলরেডি ডায়াবেটিস এবং হাইপারটেনশন নোন কেসেস, তার র্যান্ডাম ব্লাড সুগার 501, ব্লাড প্রেশার 134/86 পেলাম। তাকে আমি রেফার করলাম কেন, ডিউ টু আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস। আমি রেফার করলাম কোথায়, বনগাঁ SDH রেফার করলাম। ওকে ওখান থেকে যে ট্রিটমেন্ট দিয়ে সেটা কি ইনসুলিন স্টার্ট করেছে, টুয়াইস এ ডে ইনসুলিন দিতে বলেছে। এবার আমি তাকে কী করলাম, তার ক্ষেত্রে আমি কী পরিষেবা দিলাম, তাকে আমি বললাম যে কী করে তাকে ইনসুলিনটা নিতে হবে, এবং রুট এবং টেকনিক সমস্তটা তাকে আমি শিখিয়ে দিলাম। দেন ফলো আপের জায়গায় আমি লিখতে পারি সে রেগুলার ফলো আপে আসছে বা কী করছে, সে কী করছে, এখন কত ডোজ নিচ্ছে সেটা আমি এখানে মেনশন করতে পারি। এবার একটা কেস যদি দেখাই, এই কেসটার ক্ষেত্রে কী আছে, নন হাইপারটেনশন এবং ডায়াবেটিস কেস,
যে নিউক্লি ডায়াগনোস্ট হয়েছে তার সাথে ডিসলিপিডিমিয়া আছে। আর তার প্রবলেমগুলো যেগুলো পেয়েছে এটা ডিসমেনোরিয়া, প্রোফিউজ ভ্যাজিনাল ব্লিডিং, ইউএসজি সাজেস্ট করছিল রিট্রোভার্টেড ইউটেরাস, অ্যাডিনোমায়োসিস, এগুলো তার কিন্তু ইউএসজিতে ছিল। তাকে বনগাঁ এসডিএইচ আমি রেফার করলাম, এখান থেকে ট্রিটমেন্ট কিছু সে পায়নি। আর তাকে আমি ফলো আপ যখন আসছে, ফলো আপ করে আমি জানতে পারলাম যে কল্পোস্কোপি হয়েছে তার 4 সাথে, আমি 2 সাথে রেফার করেছি, তার 4 সাথে কল্পোস্কোপি হয়ে গেছে, রিপোর্ট নেগেটিভ ছিল এবং ডক্টর তাকে ওরাল পিল সাজেস্ট করেছে এবং 2 মান্থ পরে তাকে আবার যেতে বলেছে। এই আর এক্ষেত্রে দেখুন এই কেসটা যদি হয়, এটা ব্লাড ভিশন পেয়েছিলাম, সাসপেক্টেড ক্যাটারাক্ট, এটা আইডেন্টিফাই হয়েছিল, অপথলমোলজি কনসালটেশনের জন্য বর্মনা এসডিএইচে তাকে রেফার করা হয়েছে। আর এই কেসটা যদি বলা হয় তাহলে ইউটেরাইন পোলাপস ছিল, আননোন হাইপারটেনশন, গাইনি কনসালটেশনের জন্য তাকে পাঠানো হয়েছে, বর্মনা এসডিএইচে গেছে এবং ডক্টর তাকে সাজেস্ট করেছে ইউএসজি এবং ভিজিট করতে বলেছে 23 জুলাইয়ের পরে জুলাইতে তাকে যেতে বলেছিল ওখানে টেস্ট করার জন্য। আর এই কেসটা যদি পাই আমি, এই কেসটা কি আছে, ওনার TG 321, ইউরিক অ্যাসিড 8.2, আননোন হাইপারটেনশন কেস, তার সাথে তার হাইপারটেনশন উইথ ডিসলিপিডিমিয়া অ্যান্ড ইউরেসিমিয়া। আর এর ডেফিনেটিভ ম্যানেজমেন্টের জন্য তাকে আমরা কিন্তু রেফার করলাম কোথায়, বর্মনা এসডিএইচে। তার ক্ষেত্রে আমি কি পেলাম সেটা আমাকে এখানে মেনশন করতে হবে। এনার ক্ষেত্রে কি হচ্ছে, সিবিজি 588, হাইপারটেনশন 129/89, সে কিন্তু ইনসুলিন আউটসাইড থেকে ইনসুলিন নিচ্ছিল, আমার কাছে এসেছে, আমি কি করলাম, তাকে পিএসসিতে বা বর্মনা এসডিএইচে আমি তাকে পাঠিয়ে দিলাম ইনসুলিন ব্যাপারে সাজেশন নেওয়ার জন্য। দেন আমি জানতে পারলাম তার ক্ষেত্রে কী হচ্ছে, তার সাথে তাকে কী নিয়েছিল, তার ট্রিটমেন্ট মেটফর্মিন 500 mg, বিডিএসি খাচ্ছিল, আর ইনসুলিন হিউম্যান মিক্সটার্ড 10 ইউনিট সাবকাট বিফোর ব্রেকফাস্ট, 6 ইউনিট সাবকাট বিফোর ডিনার, এটা তাকে সাজেস্ট করেছিল। এই হচ্ছে তার ট্রিটমেন্টের হিস্ট্রি। আরেকটি কেস, সেটা আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস 565 পেয়েছিলাম, দ্যাটস তাকে বর্মনা এসডিএইচে রেফার করা হয়েছিল তার আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাসের জন্য এবং তার ফলো আপ করা। এই ছিল এই ফলো আপ রেজিস্টারের একটা ফরম্যাট। আপনারা যদি মনে করেন যে রেজিস্টারের ফরম্যাটটা আপনাদের পছন্দ হয়েছে, ভালো লেগেছে, আপনারা ডেফিনেটলি এটা মেনটেন করতে পারেন। দেখুন আমি আবারও বলে দিচ্ছি, ইয়ারলি সিরিয়াল নাম্বার, ডেট অফ নেম অফ দ্য পেশেন্টস, এজ, সেক্স, অ্যাড্রেস, মানে এটা ডেট অফ রেফারাল আর কি, সাইন অ্যান্ড সিমটমস, কজ অফ রেফারাল, হোয়ার টু রেফার, ডায়াগনোসিস, ট্রিটমেন্ট অ্যান্ড ফলো আপ, এই কলমগুলো আপনারা মেনটেন করতে পারেন। আর যদি কারণ মনে হয় অন্য কিছু একটা কলম অ্যাড করবেন, মানে টেলিমেডিসিনের কলম অ্যাড করবেন যদি মনে করেন, তাহলে আপনারা অবশ্যই করে মেনটেন করতে পারেন। যদি মনে হয় যে ভিডিওটা হেল্পফুল হলো তাহলে ডেফিনেটলি একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি মনে হয় আপনার কলিগ বা ফ্রেন্ডস কারোর এটা প্রয়োজন, তাদের মধ্যে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।